বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একটি স্বাধীন দেশের একটি ডেপুটি হাই কমিশনের অফিস, সেই অফিসের কোন স্টাফকে যদি মারধর করা হয়, তাহলে তো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিম বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে। তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে? এদেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত খুনোখুনি হয়েছে, সব তো শেখ হাসিনার আমলে। একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, আমরা বুঝতে পারছি। একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের কোন এলাকা থেকে কেউ সাড়া দেয়নি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে। এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে, এবং এই উস্কানিতে কিছু স্বার্থান্বেষী মানুষ অশান্তি তৈরি করার চেষ্টা করেছে। সেটাও আস্তে আস্তে স্থিমিত হয়ে গেছে, এবং বাংলাদেশের জনসমাজে এর কোনো প্রভাবই পড়ে। এখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এবং চূড়ান্ত গণতন্ত্র অর্জনের জন্য আমরা আমাদের কাজগুলো করছি। অর্থাৎ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে তাড়াতাড়ি অনুষ্ঠিত করা যায়, সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, আমরা সমালোচনা করছি। কিন্তু এই সমালোচনা করতে গিয়ে কেউ যে গায়েব হয়ে যাবে, কেউ যে অদৃশ্য হবে, গুমের শিকার হবে, সেই পরিস্থিতি তো নাই। গণতন্ত্রে আলোচনা আছে, প্রতিবাদ আছে, বিতর্ক আছে, দাবি উত্থাপিত হয়, আবার সমাজের মানুষ নির্বিঘ্নে পাশাপাশি সহাবস্থান করে। এখন অনেকটাই সেই পরিবেশ। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা কারা করছেন, এটা দেশবাসী জানে, আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে। ভিন দেশের একজন রাজনীতিবিদের এই প্রস্তাব, অর্থাৎ শীতকালীন অধিবেশন, পশ্চিম বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল। এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের করার হুমকি। বাংলাদেশের জনগণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর এখনো বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। এদেশের মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত। আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুবাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। রসুনের গোড়া এক জায়গায়। ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের মানুষের স্বাজাত্যবোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না। সেই কাতারে মমতা ব্যানার্জির অবস্থান পরিষ্কার করলেন। এরা নিজ দেশের অন্যায় দেখেও দেখে না, দেখেও না দেখার ভান করে। গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্তৃত হয়নি। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন? ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। তবে আমরা এটাও বিশ্বাস করি, ভারতে একটি স্ট্রং মিডল ক্লাস আছে, সেখানকার সাধারণ জনগণ একটি
গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা বসবাস করেছে বলে সেখানে তারা স্বাধীন মত প্রকাশ করতে পারে, স্বাধীন। কিন্তু শাসক গোষ্ঠী নানা ধরনের চক্রান্তের ধোঁয়া তুলে কুয়াশায় আবৃত করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করে। সেখানেও কিছু সংস্কৃত মানা মানুষ, গায়ক, শিল্পীরা বাংলাদেশের প্রতি যে অন্যায় হচ্ছে এবং ভারত যে অন্যায় করছে সেখানেও তারা তুলে ধরছে। আমরা সেটিকেও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে না, সেখানেও কিছু মানুষ আছেন যারা সত্য কথা বলছে। বন্ধুরা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার লুটেরা, খুনি ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা ভীষণ বেদনায় মুষড়ে পড়েছে। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণকারী ভারতের রাজনীতিবিদদের পিছনে খরচ করা হচ্ছে। যে টাকাটা পাচার হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে কেন ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা? এটা এখন সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা যাই বলুক, তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি। এটা আপনারা সবাই জানেন। যতটুকু অগ্রগতি হচ্ছিল সেটাও বাধা দিয়ে বন্ধ করেছেন এই মমতা ব্যানার্জি। অথচ তিনি নিজেকে অসাম্প্রদায়িক বলেন, তিনি সেকুলার বলেন, তিনি উদার রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের কাছে তিনি নিজের পরিচয় দেন, কিন্তু মনের গভীরে বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ এবং মনের গভীরে তারা যে কেউ প্রকৃতপক্ষেই সেকুলার নন সেটা আজকে তার বক্তব্যে আবারও প্রমাণিত হল। সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত। একটি অনির্বাচিত গণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদদ দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করেছিল। ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই তাবেদার রেজিম উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলের ছেদ করায় সেখানকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে। কোন দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না এই বাংলাদেশের মৃত্তিকায়। সাংবাদিক বন্ধুরা, 81% সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সাথে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয়, তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়, বরং বৈরী ভাবাপন্ন। তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি তম্বির পেছনে ভারতের কোন ধর্মীয় ভাবাবেগ, ভালোবাসা বা বন্ধন জড়িত নেই। আছে এটিকে পুঁজি করে ভারতের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
বাংলাদেশে সনাতন ভাই বোনকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকা আহ্বান। তারা বাংলাদেশে কিছু আমরা তো বাস করি, এখানে কি হচ্ছে? একটি দানবীয় পাথর পাথরের পর কমপক্ষে একটি মুক্ত বাতাস নিতে পারছে মানুষ। আর এটি কি এমন করে ফুলিয়ে ফাঁপিয়ে ভারতে বলা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে। কই, আপনি যদি সত্যিকার অর্থে একজন আদর্শবাদী রাজনীতিবিদ হতেন, তাহলে আজকে আগরতলায় বিএনপির যে উপ হাইকমিশন অফিস আছে, ডেপুটি হাই কমিশনারের যে অফিস আছে, সেখানে 3টি তাদের রাজনৈতিক দল, যারা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আরএসএস, বজরং দল এবং আরেকটি হচ্ছে কি যেন, আরেকটি তাদের রাজনৈতিক দল, সেটাও উগ্র সাম্প্রদায়িক দল, তারা একযোগে আক্রমণ করেছে। এবং আমরা ভিডিওতে যেটি ভাইরাল দেখলাম, সেখানে সম্ভবত কমিশনের কোন লোককে তারা বেদম মারধর করছেন, সেখানে হয়তো ডেপুটি হাই কমিশন, উপ হাই কমিশন, বেদম মারধর করছেন। এটা কি কোনো রাষ্ট্রাচারের মধ্যে পড়ে? এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? ওটিতে আরেক দেশের, একটি স্বাধীন দেশের একটি ডেপুটি হাই কমিশনের অফিস, সেই অফিসের কোন স্টাফকে যদি মারধর করা হয়, তাহলে তো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ, আমাদের নানা বিষয়ে সমস্যা থাকতে পারে, অমীমাংসিত বিষয় থাকতে পারে, আবার ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির লেনদেন তো দীর্ঘদিন ধরে আছে। এই জায়গাটিকে, এই সম্পর্কের জায়গাটিকে তারা বিনষ্ট করে, তারা তাদের একটি ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিন বাস্তবায়ন করার তারা কোনো চিন্তা করছেন কিনা, এটা আজকে জনগণের মধ্যে বিরাট সংশয়, সন্দেহ, উদ্বেগ, শঙ্কা দেখা দিয়েছে। যাই হোক, আমি আজকে এখানে অত্যন্ত দ্রুত এবং তাৎক্ষণিক একটি প্রেস ব্রিফিংয়ের জন্য আপনাদেরকে এখানে ডেকেছিলাম। আপনারা যথাসময়ে এসছেন। এটি একটি উদ্বেগজনক ঘটনায় আপনাদের সামনে বললাম যে পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা অফিসিয়াল পদ তার রয়েছে। এটা তো সাংঘাতিক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এটা ভয়ানক একটি বাংলাদেশ বিরোধী অবস্থান তিনি গ্রহণ করেছেন। আবার আমি প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।